৩০০ টাকায় সার্ভিস দেওয়া সাবেক এমপি মমতাজ বেগমকে আটকের পর রিমান্ডে বেরিয়ে এসেছে ভয়ঙ্কর অপকর্ম। শিল্পী মমতাজ থেকে দুর্নীতির সিংহাসন গড়েছিলেন মানিকগঞ্জে। ভারতে মমতাজের গোপন ভিডিও ফাঁস। সর্বশেষ জানাবো, জাতীয় নির্বাচনকে প্রভাবিত করতে ভিন্ন নামে ভিন্ন চেহারায় বাংলাদেশে প্রবেশ করেছে ভারতের গোয়েন্দা সংস্থার এর একদল অপারেটিভ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। গ্রামগঞ্জের মঞ্চে অশ্লীল পালাগান গাওয়া সেই মমতাজ বেগম, তিনি এখন বহু কোটি টাকার দুর্নীতি, অর্থ পাচার ও অপরাধমূলক কর্মকাণ্ডের দায়ে আটক। একসময়ের রঙিন কণ্ঠ আজ কাঁপছে জিজ্ঞাসাবাদের টেবিলে। আজকের অনুসন্ধানে তুলে ধরছি তার উত্থান, কুকীর্তি ও পতনের কাহিনী। মমতাজ বেগমের যাত্রা শুরু হয় একটি বাউল পালাগানের দলের মাধ্যমে, কিন্তু ধীরে ধীরে তিনি পরিচিতি পান অশ্লীল ও যৌন ইঙ্গিতপূর্ণ গান পরিবেশনার জন্য। ভিডিও ক্লিপ ও এলাকার মানুষ জানান, তার পালাগানের অনুষ্ঠানগুলোতে উঠতি বয়সী তরুণদের ভিড় থাকত মাত্রাতিরিক্ত। এই অশালীনতা নিয়ে বহুবার প্রশাসন নিষেধাজ্ঞা জারি করলেও রাজনৈতিক ছত্রছায়ায় তা ছিল অপ্রতিরোধ্য। পরবর্তীতে এই মঞ্চেরই পরিচিতি ব্যবহার করে স্থানীয় এক প্রভাবশালী নেতার সঙ্গে ঘনিষ্ঠ হন মমতাজ, আর সেখান থেকেই রাজনীতির ময়দানে তার প্রবেশ। নারী আসনে এমপি মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হন তিনি। প্রাথমিকভাবে এলাকায় নারী উন্নয়ন, দুস্থদের সাহায্য এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেন, কিন্তু এই মুখোশের আড়ালে গড়ে তোলেন এক ভয়ঙ্কর দুর্নীতির জাল। ৩০০ টাকায় সারা রাত সার্ভিস দেওয়া একাধিক পুরুষের সাথে তিনবার স্বামীর নাম পরিবর্তন করেছেন এবং নান্টু ঘটকের সফলতায় ১৭ বার বিয়ের পিঁড়িতে বসা মমতাজ জাতীয় সংসদে দাঁড়িয়ে আমাদের ইসলাম ধর্ম শেখাতেন। এরকম হাস্যকর বক্তব্যের সবাই হাসলেও যার বিশেষ অঙ্গে তেল ঢালছেন তিনি কিন্তু রঙেই আছেন। ডাবল সেঞ্চুরি করে ফাইটটা যাওয়া শিল্পী হাসিনার আমলে গান আর কোরআনের ব্যাখ্যায় সমান তালে সংসদ মাতিয়ে রেখেছিলেন, যিনি একসময় অশ্লীল গান আর কথায় গ্রামের অশিক্ষিত এক শ্রেণীর মানুষকে মনোরঞ্জন করতেন। এরকম অশিক্ষিত মূর্খদের দখলে ছিল গোটা বাংলাদেশ। আওয়ামী লীগের শাসনামলে বরাবরই ছিলেন আলোচিত সমালোচিত। কখনো সংসদ অধিবেশনের সময় দলীয় প্রধানের মন জয় করতে গান গেয়ে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শহীদ হওয়ার নানা রকম ব্যাখ্যা ফেরি করে বিদ্যুৎ বিতরণের বক্তব্যের পাশাপাশি নিজ এলাকার দলীয় সভা সমাবেশে জেলা আওয়ামী লীগের বর্ষিয়ান নেতাদের কটাক্ষ করে মন্তব্য করায় ছিলেন বিতর্কের শীর্ষে। সরকারি প্রকল্প বরাদ্দের টাকা হাতিয়ে নেওয়া ছিল তার প্রধান টার্গেট। শিক্ষা প্রকল্পে বিল্ডিং নির্মাণ, টয়লেট সংস্কার, স্বাস্থ্যসেবায় ওষুধ কেনা, সব জায়গায় মিথ্যা বিল, ভুয়া ঠিকাদার আর নিজের আত্মীয়দের নাম ব্যবহার করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেন। এক টেন্ডার প্রক্রিয়ায় দেখা যায় ১ কোটি টাকার প্রকল্প কাজই হয়নি, কিন্তু বিল হয়েছে ৯৮ লাখ। দুদকের তদন্তে উঠে এসেছে ঢাকার ধানমন্ডি ও উত্তরায় রয়েছে ৩টি বিলাসবহুল ফ্ল্যাট, যার কোনো ট্যাক্স ডকুমেন্ট নেই। শুধু দেশে নয়, দুবাই ও মালয়েশিয়াতেও রয়েছে তার নামে অ্যাপার্টমেন্ট। তার একটি বিদেশি অ্যাকাউন্টে গত ৫ বছরে লেনদেন হয়েছে ১৭ কোটি টাকা, অথচ আয়কর ফাইলে দেখানো হয়েছে বাৎসরিক আয় মাত্র ৭ লাখ। তার অপরাধ শুধু অর্থে সীমাবদ্ধ নয়, নিজের দলের কর্মীদের ওপর ক্ষমতা খাটিয়ে অপমান, নারী কর্মীদের হেনস্থা এবং যাদের কাছ থেকে টাকা আদায় করতে পারেননি তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসব ছিল তার প্রতিদিনের কাজ। এমনকি স্থানীয় ২ সাংবাদিক তার দুর্নীতির খবর প্রকাশ করায় এক রাতে থানায় তুলে এনে তাদের মারধরের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ আছে চাকরি দেওয়ার নামে চলে ঘুষের বাণিজ্য। একটি পদের জন্য আদায় করা হতো লাখ লাখ টাকা। নিজের প্রতিষ্ঠিত এনজিওর মাধ্যমে বিদেশে টাকা পাচার করেছেন বলে জানায় দুদক। সম্প্রতি দুবাই ও লন্ডনে তার নামে বিলাসবহুল অ্যাপার্টমেন্টের কাগজ পাওয়া গেছে। এছাড়াও অভিযোগ আছে ২০১৯ সালে মমতাজ বেগম তার নির্বাচনী এলাকা মানিকগঞ্জে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান এবং ওষুধ বিতরণ কার্যক্রম শুরু করেন। পরে অভিযোগ ওঠে যে তার পক্ষ থেকে বিতরণকৃত ওষুধগুলো নিম্নমানের ও সরকারি অনুমোদনবিহীন ছিল। এই ঘটনাটি গণমাধ্যমে প্রচারিত হলে স্বাস্থ্য অধিদপ্তর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। বিভিন্ন রিপোর্টে দাবি করা হয় কিছু ওষুধ ছিল মেয়াদোত্তীর্ণ বা সন্দেহজনক উৎপাদকের। উইকিপিডিয়ার তথ্য বলছে, মমতাজ বেগমের বিরুদ্ধে ভারতীয় আদালত থেকে মোট ৪ বার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ২০০৮ সালের ডিসেম্বরে তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের একজন অনুষ্ঠান আয়োজকের সাথে একটি অনুষ্ঠানে গান গাওয়ার ব্যাপারে চুক্তিবদ্ধ হন এবং অগ্রিম ১৪ লক্ষ ভারতীয় রুপি গ্রহণ করেন। তবে পরবর্তীতে মমতাজ সে অনুষ্ঠানে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে মুর্শিদাবাদের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়। মামলাটি পরবর্তীতে কলকাতা হাইকোর্টে গড়ায়। মমতাজ বেগমের বিরুদ্ধে সর্বশেষ গ্রেপ্তারি পরোয়ানা জারি
জারি হয় 2023 খ্রিস্টাব্দের 9 অগস্ট। এমপি মমতাজের যে প্রতারণা সব কিছুকে ছাড়িয়ে গেছে তা হল সম্মানসূচক ডক্টরেট ভুয়া ডিগ্রি। 2021 সালে মমতাজ বেগম ভারতের তামিলনাড়ুর গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেন, কিন্তু বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায় এই নামে ভারতে অনুমোদিত কোনো বিশ্ববিদ্যালয় নেই। ভারতের ইউজিসি অ্যাক্ট 1956 অনুসারে অননুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে প্রদান করা যে কোনো ডিগ্রি ভুয়া। টাকার বিনিময়ে ভুয়া ডিগ্রি প্রদানের সময় এসব নাম সর্বস্ব বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময় ভারতীয় আইন প্রয়োগকারী সংস্থাসমূহ অভিযান চালিয়েছে। মমতাজ বেগমের উক্ত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি গ্রহণের পর শুরু হয় সমালোচনা। যদিও মমতাজ বেগম অভিযোগ অস্বীকার করে বলেন বিশ্ববিদ্যালয়টিকে তার ভুয়া মনে হয়নি। মধ্যরাতে আটকের সময় মমতাজ বেগমের বাড়ি থেকে উদ্ধার হয় 3,80,00,000 টাকা, 17টি সোনার বার, 12টি ব্যাংক চেক বই এবং 4টি বিদেশি পাসপোর্ট। এছাড়াও পাওয়া যায় সরকারি প্রকল্পের ফাঁকা সিল ও নকল সই করার ব্ল্যাঙ্ক পেপার। এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় জনসাধারণ বলছে এতদিন ধরে লুটপাট করেছে, আজ জবাব দিক। আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিকের চাঞ্চল্যকর দাবি, ভিন্ন নামে ভিন্ন চেহারায় বাংলাদেশে প্রবেশ করেছে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের একদল অপারেটিভ। সাংবাদিক জুলকারনাইন সায়ের নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে লিখেছেন, সম্প্রতি RAW এর আরেকটা দল বাংলাদেশে প্রবেশ করেছে। অভিযোগ রয়েছে বাংলাদেশকে অস্থিতিশীল করার নানা ষড়যন্ত্রের সাথে জড়িত ভারতের এই গোয়েন্দা সংস্থাটি। বিশেষ করে বিডিআর হত্যাকাণ্ডের মতো স্পর্শকাতর ইস্যুতে অনেক বিশ্লেষকই রয়ের সংশ্লিষ্টতা খুঁজে পান। নির্বাচনের আগে বাংলাদেশের রয়ের একদল অপারেটিভের প্রবেশ কোন ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে? গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশ ভারত সম্পর্ক তলানিতে। শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া, সীমান্ত ইস্যুসহ নানা ঘটনায় বিপরীত মেরুতে ভারত বাংলাদেশ। গেল সপ্তাহে ভারতের সেনাপ্রধান অভিযোগ করেছেন বাংলাদেশে চিকেন নেক ঘুরে গেছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI। এর ঠিক পরপরই আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিকের রয়ের বাংলাদেশে অনুপ্রবেশের তথ্য তৈরি করবে কি নতুন অস্থিরতা? শুধু এবার না, এর আগেও সাংবাদিক জুলকারনাইন সায়ের এক পোস্টে দাবি করেছিলেন ভারতীয় হাই কমিশনের ব্যবস্থাপনায় রয়ের 2 শীর্ষ কর্মকর্তা অশোক কুমার সিনহা ও কঞ্জক তাসিকি খাম্পা ঢাকায় এসেছিলেন। তাদের সফরের উদ্দেশ্য ছিল বাংলাদেশের গোয়েন্দা সংস্থা NSI ও DGFI এর সঙ্গে পূর্বের সম্পর্ক পুনঃস্থাপন করা। সায়েরের দাবি অনুযায়ী ওই সফরে কর্মকর্তারা আশানুরূপ সাড়া না পেয়ে হতাশ হন এবং বাংলাদেশে তাদের গোপন নেটওয়ার্ক নিষ্ক্রিয় করার পরামর্শ পান। হাসিনা সরকারের আমলে বাংলাদেশে রয়ের নানা অপারেশন নিয়ে রয়েছে নানা অভিযোগ। শেখ হাসিনার পতনের পর ভারতীয় গোয়েন্দা সংস্থা ইসকন সহ এমন অভিযোগ করেছে ছাত্র সমন্বয়করা।